পাঁচতলা একটা বাড়ির গেটের সামনে কালো রঙের একটা গাড়ি এসে থামল। হাজারো কৌতূহল নিয়ে রীতি গাড়ি থেকে নামার জন্য পা বাড়াল। রীতির আগেই ওর 12 বছরের ভাইটি গাড়ি থেকে এক প্রকার দৌড়ে নামল। রীতি গাড়ি থেকে নামতেই গেইটের ডানপাশে দেয়ালে টাইলসের মধ্যে খোদাই করে লেখাটার উপর চোখ পড়ল, সুখ নীর। রীতি মুচকি হেসে লেখাটার উপর হাত বুলাল। পেছনে রীতির মা বলল, কি রে, চল। রীতি মায়ের দিকে ঘুরে স্নিগ্ধ হেসে আলতোভাবে মাথা নাড়াল। গেইট দিয়ে ভেতরে ঢুকতেই রীতির মনে হচ্ছে সে সত্যিই সুখ নীরে এসে পড়েছে। বাড়ির সামনে বিশাল বড় ফুলের বাগান। রীতির মনের মাঝে শিহরণ বয়ে যাচ্ছে। এত সুন্দর বাগান দেখে চোখ ও মন দুটোই জুড়িয়ে গেল। রীতি বাড়ির ভিতরে যাওয়া বাদ দিয়ে বাগান দেখায় ব্যস্ত। ও খেয়াল করে দেখল সেখানে বাগানে কোনো বিদেশি অর্কিড নেই, সব দেশি ফুলের গাছ। ডান পাশে বড় একটা বকুল গাছ। ফুলের সিজন এখানো হয়নি, তাই ফুল শূন্য। কিন্তু ফুল ফোটার সিজনে বকুল ফুলের ঘ্রাণ পাবে সেটা ভেবেই খুশিতে হৃদয় শিহরণ বয়ে গেল। একটা বেলি ফুলের গাছ হলে ভালো হতো। রীতি, কি করছিস? আবার দাঁড়িয়ে গেলি কেন? রীতির মা বিরক্তি নিয়ে বলল। রীতি উচ্ছ্বসিত হয়ে হালকা হেসে বলল, মা দেখো কত সুন্দর বাগান, একদম আমাদের বাড়ির মতো। একটা বকুল গাছও আছে। রীতির মা মুচকি হেসে বলল, আমরা এখনই চলে যাচ্ছি না, থাকার জন্য এসেছি। অনেক সময় পাবি দেখার। এখন তাড়াতাড়ি আয়। বাড়িটা দেখতে হবে, জিনিসপত্র গোছাতে হবে। কত কাজ। তোমার আর কি, গিয়ে তো বই নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সব তো আমাকেই করতে হবে। উফফ, কি মেয়ে হয়েছে আমার। রীতি গাল ফুলিয়ে মায়ের পেছনে পেছনে যাচ্ছে। ওর বাবা আর ভাই অলরেডি চলে গেছে ভেতরে। রীতি নিজেদের বাড়ি রেখে এই ভাড়া বাড়িতে আসতে চায়নি। কিন্তু ওদের বাড়ির মতো এখানেও বিশাল বড় একটা বাগান আছে, সেটা দেখে একটু হলেও ভালো লাগছে। নিশ্চয়ই এই বাড়ির মালিক অনেক শৌখিন, নয়তো ঢাকা শহরে ভাড়া দেওয়ার জন্য তৈরি বাড়িতে এত বড় বাগান খুব কমই দেখা যায়। মায়ের পেছনে পেছনে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে গেল রীতি। ঢাকার পার্শ্ববর্তী এক মফস্বল শহরে ওর পরিবারের বসবাস। বাবা হাইস্কুলের ম্যাথের শিক্ষক ছিলেন, তারপর পদোন্নতি পেয়ে হেডমাস্টার হয়েছিলেন। 5 বছর হেডমাস্টারের দায়িত্ব পালন করেছেন নিজের শহরের হাইস্কুলে। তারপর হঠাৎ করে বদলি হয়ে যান। তবে তিনি চেষ্টা করলে নিজের শহরেই থাকতে পারতেন। তিনি সেটা করেননি রীতির জন্য। রীতি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে রোজ 1 ঘন্টার বাস জার্নি করে ভার্সিটিতে আসে। তিনি মেয়েকে একা কোথাও থাকতে দিতে চান না, আবার না তিনি চাকরির জন্য এখানে আসতে পারবেন। এখন যখন আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে, তাই তিনি মেয়ের কথা ভেবে এখানে চলে এলেন। বর্তমানে দেশের যে অবস্থা, তাতে একটা মেয়ের বাসে করে আসা যাওয়া, এত দূরের পথে একা জার্নি করা খুবই রিস্ক। আর এখান থেকে রিকশা নিলে 10-12 মিনিটে ভার্সিটি পৌঁছে যাবে। রীতি নিজেদের ফ্ল্যাট ভালো করে ঘুরে ঘুরে দেখে নিল। পাশাপাশি 3টা বেডরুম, ডাইনিং স্পেস, কিচেন সবকিছু দেখে নিল। জিনিসপত্র এখানে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জায়গা মতো সব ফার্নিচার সেট করা হয়ে গেছে। এখন শুধু গোছগাছ করে নিতে হবে। রীতি নিজের রুমে গেল। রুমের সাথে বারান্দা, বাথরুম অ্যাটাচ করা। সবচেয়ে ভালো রুমটা বাবা ওকেই দিয়েছে। বাবার আদরের রাজকন্যা বলে কথা। ওর রুমে একটা বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর পড়ার টেবিলের সাথে লাগোয়া বুকশেলফ। বেশি আসবাবপত্র ওর পছন্দ না। রীতি মেঝেতে রাখা লাগেজ খোলে একে একে বইগুলো গুছিয়ে রাখল। বই গুছানো শেষ করে রুম থেকে বাইরে গেল। ওর মা কিচেন গোছাচ্ছে। ওকে দেখে বলল,
কিরে, সব কাজ শেষ এত তাড়াতাড়ি? রীতি ভ্রু উঁচিয়ে বলল, সব কাজ মানে? আমি কি সব করব নাকি? আমি শুধু বই গুছিয়েছি। রীতির মা কপালে বিরক্তি ফুটিয়ে বলল, বেশ করেছ, এখন বইয়ের উপর ঘুমিয়ে থাকো। রাতের বেলায় বইয়ের উপর ঘুমাবি? এই মেয়ে বিয়ে করে কি করে খাবে শ্বশুর বাড়ি গিয়ে? মুখ দিয়ে খাবো, আবার কি করে খাবো? রীতির মা কপালে হাত দিয়ে বলল, হায়রে কপাল, পেটে শুধু বইয়ের বিদ্যা আছে। দুনিয়াদারি সম্পর্কে যদি একটু জ্ঞান থাকত। শ্বশুর বাড়ি কাজ করলে খেতে দিবে না, আমি তাদের সারাদিন রাত বই পড়ে শোনাব, আর এর বদলে আমাকে খাবার দিবে। রীতির মা কাজ করতে করতে এমনিতেই হাঁপিয়ে গেছে, মেজাজও কিছুটা চটে আছে। ক্লান্ত শরীরে মেয়ের এসব উদ্ভট কথা একদম নিতে পারছে না, তাই বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ তাই করিস। এখন যা তো আমার চোখের সামনে থেকে, আর গিয়ে নিজের জিনিসপত্র, নিজের রুম গুছিয়ে নে। তোর বাপ আমাকে কাজের জন্য পয়সা দেয় না, আমি দাসীবাদী নই। ঋতো মায়ের ধমকানি খেয়ে রুমে চলে গেল। তারপর নিজের জামাকাপড় আলমারি ভাঁজে ভাঁজে তুলে রাখল, সব গুছিয়ে রুম পরিষ্কার করে নিল। সাদিব রাত 9টায় বাড়ি ফিরেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল, হাতে গিটার। অন্ধকারে গিটারে টুংটাং শব্দ তুলছে। সব কাজ গুছিয়ে শাওয়ার নিয়ে রীতি বারান্দায় গিয়ে দাঁড়াল। এক কাপ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আলসেমি লাগছে চা বানাতে, আর মাকে বললে তিনি দিবেন এক ধমক। সারাদিন কাজ করেছে, নয়তো রান্নায় তিনি ক্লান্ত হন না। রান্নাবান্নায় শৌখিনতা তার আছে। নতুন বাড়িতে শিফট হওয়া চারটে খানি কথা না, তাই অগত্যা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে মৃদু বাতাস এসে ওর এলোমেলো চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। কানে হঠাৎ টুংটাং শব্দ ভেসে আসছে। রীতি শব্দের উৎস খোঁজার চেষ্টা করছে। নিচ থেকে গিটারের মধুর সুর ভেসে আসছে। রীতি হাতে রাখা চশমাটা চোখে পড়ে একবার বাগানের আলোয় যতদূর দেখা যায় দেখে নিল। আনাকে কানাচে সবটা দেখে নিল, কিন্তু কেউ নেই। খেতে আয়, বাবা বসে আছে। সাদিবের মা বারান্দার দরজায় দাঁড়িয়ে সাদিবকে বলল। সাদিব গিটার থেকে আঙ্গুল সরিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। সাদিবের মা চলে গেল। সাদিব বিছানার উপরে গিটার রেখে খেতে চলে গেল। রীতি গিটারের শব্দ না পেয়ে হতাশ হয়ে রুমে গেল। বাবা বাইরে থেকে খাবার এনেছে। রীতি আর রিমনের জন্য পিৎজা এনেছে। রীতি লাস্ট পিচ মুখে দিবে এমন সময় রিমন ওর হাত থেকে পিৎজার পিচটা নিয়ে দ্রুত মুখে পুরে নিল। রীতি ভ্রু কুঁচকে দাঁত খিটমিট করে চিৎকার করে উঠল, ফুটবল! রিমন বলের মতো মোটা হওয়ায় রীতি ওকে ফুটবল বলে ডাকে। রীতি উঠে দাঁড়িয়ে রিমনকে মারতে যাবে, আর তখনই রিমন দৌড়। রীতি দৌড়াদৌড়ি করে শেষে রিমনকে ধরতে পেরেছে। তারপর দুই ভাইবোন মারামারি চিৎকার চেঁচামেচি করছে ড্রয়িং রুমে। রীতির মা ওদের চিৎকার চেঁচামেচি শুনে ওদের ধমকাচ্ছে, আর রীতির বাবাকে বলছে, তোমার ছেলে মেয়েকে সামলাও, নয়তো আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। এদের জ্বালা আর আমার সহ্য হয় না। রিমন কাঁদো কাঁদো হয়ে বলল, এই কানা তালগাছ আমাকে আগে মেরেছে। রীতির বাবা আফজাল হোসেন ধমকের সুরে বলল, কি শুরু করেছ তোমরা? চলো আমার সাথে। দুজনকে রীতির রুমে নিয়ে শান্ত গলায় বলল, মারামারি ঝগড়া যখন করবে নিজেদের রুমে করো, মায়ের সামনে কেন? সারাদিন কাজ করেছে, মেজাজ চটে আছে। আর মেজাজ খারাপ করলে আর খাওয়া জুটবে না। নেও এখানে দুজনে খুশি মতো ঝগড়া মারামারি করো। তারপর তিনি চলে গেলেন। রীতি আর রিমন দুজনেই হা করে বাবার যাওয়ার দিকে চেয়ে আছে।
ভেবেছিল দুজনকে ইচ্ছেমতো বকে দিবে, কিন্তু তিনি তো। কেটে গেছে ৪৫ দিন। বাড়ির সব ঠিকঠাক করে গুছানো শেষ। এখন শান্তিমতো রীতি তার রুটিন অনুযায়ী লাইফ লিড করছে। সকালে চা খেতে খেতে ক্লাসের পড়াগুলো আরেকবার চোখ বুলিয়ে নেওয়া, নাস্তা সেরে রেডি হয়ে ভার্সিটি যাওয়া, শেষ বিকেলে ছাদে গিয়ে বই পড়া, রাত জেগে পড়াশোনা করা। এই চলছে ওর লাইফ। রীতি নিয়মমতো আজও বিকেলবেলা ছাদে বসে বসে পড়ছিল। ছাদে মানুষ খুব কম আসে, তবে মাঝে মধ্যে অনেকেই দল বেঁধে আসে। তবে তাতে রীতির পড়ায় কোনো সমস্যা হয় না, কেননা ও এক কোণায় গিয়ে কানে হেডফোন গুঁজে পড়ে। সন্ধ্যা নেমে আসছে। আকাশের লাল আভা মুছে গিয়ে আকাশ কালো হয়ে আসছে। অন্ধকার পুরো পৃথিবী রাজত্ব করার জন্য দল বেঁধে নামছে। রীতি যথারীতি বই বন্ধ করে ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল। তারপর গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নামছে। সাদিব 3/4 প্যান্ট পরে আকাশি কালার টি শার্ট গায়ে ফোন টিপতে টিপতে ছাদে উঠছে। রীতি নামার সময় হঠাৎ সাদিবকে দেখল। সাদিবকে দেখে ও অপলক সাদিবের দিকে চেয়ে আছে। যদিও সাদিবের পুরো মনোযোগ ফোনে, আশেপাশে কি হচ্ছে ওর জানা নেই। ফর্সা, লম্বা, মাঝারি গর্ণের খোঁচা খোঁচা দাড়িওয়ালা হ্যান্ডসাম সাদিবকে দেখে রীতি ঠাস করে প্রেমে পড়ে গেল। মানুষ ড্রেনে পড়ে, খাট থেকে পড়ে, উস্টা খেয়ে ঠাস করে পড়ে, কিন্তু রীতি ঠাস করে প্রেমে পড়ে গেল। সাদিব রীতিকে পাশ কাটিয়ে যেতে যেতে একবার চোখ তুলে রীতির দিকে তাকালো, ব্যাস রীতির হার্টবিট মিস হয়ে গেল। রীতি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। সাদিব ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওর কাজে ও চলে গেল। রীতি বই খোলে বসে আছে, কিন্তু পড়ায় ওর মন নেই। কিছুতেই মন বসাতে পারছে না। বারবার সাদিবের চেহারাটা ভেসে উঠছে। রীতি নিজেকে নিজেই বিড়বিড় করে বলছে, হাউ দিস পসিবল? রীতি দ্য গ্রেট নিরামিষ মার্কা মেয়ে প্রেমে পড়েছে, যার কিনা একমাত্র প্রেম বইয়ের সাথে, যার বাইরের দুনিয়া জিরো। ফ্রেন্ডরা শুনলে নির্ঘাত হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিবে। তাও এত সুন্দর একটা ছেলের। এই ছেলে আমাকে জীবনেও পাত্তা দিবে না। ওর নিশ্চয়ই ডজন খানেক প্রেমিকা আছে, আর আমার মতো শখানেক ওর প্রেমে পড়ে মারা খেয়েছে। রীতি মাথায় থেকে সব ঝেড়ে ফেল। ওর সাথে আমার যায় না। চশমা পরা ক্ষেত একটা মেয়ে। ওর মতো ধবধবে গায়ের রঙও আমার নয়। উজ্জ্বল শ্যামলা তবুও চলে যেত যদি আরেকটু স্মার্ট হতাম। ধুরর ছাই, কি ভাবছি আমি? উফফ, মাথা থেকে এসব বের করতে হবে, নয়তো আমার পড়াশোনা সব শেষ। রীতি ড্রয়ার থেকে একটা খাতা বের করল। তারপর পেজ উল্টে কিছু লিখতে গিয়ে থমকে গেল। কি লিখবে? ওই ছেলের নামই তো জানে না। রীতি তাই লিখল আননন। তারপর সেটার উপর কলম দিয়ে ইচ্ছেমতো আঁকাঝুঁকি করল। আননন লিখাটা পুরোটা কাটার পরই শান্তি পেল। রীতি নিঃশ্বাস ছেড়ে বলল, আউট অফ মাই মাইন্ড। তারপর পড়ায় মন দিল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পানি ভর্তি মগ হাতে বারান্দায় গেল। 2টা টপে বেলিফুলের গাছ লাগিয়েছে। সেগুলোতে পানি দিচ্ছে গুনগুন করতে করতে। বেলি ফুল প্রচণ্ড প্রিয়, তাই গাছ কিনে এনে বারান্দায় টপ রেখেছে। রোজ সকাল বিকাল তাতে পানি দেওয়া ওর অভ্যাসে পরিণত হয়েছে। তারপর চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়াল। চারপাশটা দেখতে দেখতে জোরে নিঃশ্বাস নিয়ে কাপে চুমুক দিল। বাম হাতে রাখা চশমাটা চোখে পড়ে নিল। চা শেষ করে বই নিয়ে বসল। গেটের সামনে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে রীতি। মুখের উপর রোদটা বিরক্তিকর লাগছে। হাত দিয়ে রোদটা আড়াল করার চেষ্টা করছে। একটা রিকশাও নেই রাস্তায়। এদিকে ক্লাসের সময় হয়ে গেছে। তখনই গেট দিয়ে একটা বাইক বের হলো।
বাইকের শব্দে রীতি পেছনে দেখে একপাশে সরে দাঁড়াল। একটা মেয়ে বিরক্তি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর এদিক সেদিকে উকি দিচ্ছে। সেটা সাদিবের চোখে পড়লেও কিছু জিজ্ঞেস করল না। যদি ছাচড়া ভাবে। সাদিবের মতো চলে গেল। রীতির হঠাৎ চোখ পড়ল বাইকারের দিকে। পেছনে থেকে দেখায় চিনতে পারল না কে সে। রীতি মনে মনে বিরক্তি নিয়ে বলল, আজ যদি একটা বাইকার বিএফ থাকত তবে অন্তত রাস্তায় এভাবে দাঁড়িয়ে রোদে পুড়তে হতো না। আজকে রীতির ভার্সিটিতে ক্লাস নেই। বসে বসে শান্তিমতো টিভি দেখছে, কারণ ওর গুণধর ভাই আশেপাশে নেই রিমোট নিয়ে কাড়াকাড়ি করার জন্য। তখনই কলিং বেল বেজে উঠল। রীতির মা কিচেন থেকে রীতিকে ডেকে বলল দেখতে কে এসেছে। রীতি টিভি অফ করে ওড়না নিয়ে দরজা খোলতে চলে গেল। দরজা খুলে দেখল একটা ফর্সা করে মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। রীতি পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। মেয়েটা অপরিচিত। তাই জিজ্ঞেস করল, কাকে চাই? আপু, আমি আপনাদের পাশের ফ্ল্যাটের। তাই ভাবলাম পরিচিত হয়ে যাই। আসলে এতদিন আমি মামা বাড়ি ছিলাম, তাই আসতে পারিনি। বাড়িতে এসে জানতে পারলাম পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটে এসেছে, আর আমার সমবয়সী কিংবা বড় হবে এমন একটা মেয়ে আছে। তাই চলে এলাম বন্ধুত্ব করতে। জানেন তো, আগে যারা ছিল এখানে তাদের একটা মেয়ে ছিল 16 বছরের, আমার সাথে খুব ভাবছিল। চলে যাওয়ার পর অনেক কেঁদেছি। রীতি মেয়েটার কথা শুনে বুঝতে পারছে মেয়েটা খুবই চঞ্চল আর প্রচুর কথা বলে। আপু, ভেতরে আসব? রীতি তখনও দরজায় ঠায় দাঁড়িয়ে আছে। মেয়েটা বাইরে দাঁড়িয়েই বকবক করে যাচ্ছে। রীতি মুচকি হেসে দরজা থেকে সরে বলল, হ্যাঁ, অবশ্যই আসুন। ভেতরে নিয়ে মেয়েটাকে বসতে দিল। তারপর কিচেনের কাছে গিয়ে মাকে বলল, মা, পাশের ফ্ল্যাট থেকে কেউ এসেছে। এসো, বসতে দে, বসে কথা বল। আমি আসছি। রীতি পাশে গিয়ে বসে বলল, মা আসছে, আসলে একটু কাজ করছিল। মেয়েটা একটু অস্বস্তি বোধ করছে না। চট করে জিজ্ঞেস করল, আপু, আমার নাম দিয়া। আপনার নাম কি? রীতি মুচকি হেসে বলল, আমার নাম রীতি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আসলে আমি একটু কম কথা বলি। চুপচাপ আছি বলে কিছু মনে করবেন না। মেয়েটা আরেকটু কাছে এসে বসে বলল, আমাকে তুমি করে বলবেন, তুই বললেও সমস্যা নেই। আমি আপনার ছোট, অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই প্লিজ। রীতি হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, তবে আমাকেও আপনি বলো না, তুমি করেই বলো। আপনি ডাকটা আমার ভালো লাগে না। রীতির মা রান্নাঘর থেকে চলে এসেছে। দিয়া রীতির মায়ের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। যেন কতকালের পরিচিত মেয়েটা খুব চটপটে। রীতির মা একের পর এক খাবার এনে দিচ্ছেন। রান্না করা আর সেই রান্না পরিবেশন করা তার অন্যতম শখ। আর কেউ যদি সেই রান্না খেয়ে প্রশংসা করে তবে তো কথাই নেই। রীতি খেয়াল করল মেয়েটা শুধু কথাই প্রচুর বলে না, খায়ও প্রচুর। খাচ্ছে আর প্রশংসা করছে। এই মেয়ে রীতির জন্য না আসলেও খাওয়ার জন্য প্রতিদিন আসবে, সেটা শিওর। রীতি টুকটাক কথা বলে দিয়াকে নিজের রুমে নিয়ে গেল রুম দেখাতে। দিয়া রুম ঘুরে ঘুরে দেখে বলল, আপু, তুমি নিশ্চয়ই খুব পড়ুয়া। হ্যাঁ, বলতে পারো। আমি সেটা তোমাকে দেখেই বুঝেছি। আর রুম দেখে কনফার্ম হলাম। চশমা পরা মেয়েরা খুব পড়ুয়া হয়। তুমি দেখছি গল্প, উপন্যাস, কবিতাও পড়ো। তুমি চাইলে মাঝে মধ্যে নিয়ে পড়তে পারো। আমি নিজের বইই পড়ি না, তবে পড়লে অবশ্যই নিব। দিয়া বারান্দার দিকে গেল। রীতিও পেছনে পেছনে গেল।
দিয়া রীতির টপের গাছগুলো দেখছে। সেখানে কিছু গোলাপ আর বেলি ফুল ফুটেছে। নিচে থেকে শব্দ আসছে। রীতি নিচের দিকে উকি দিল। নিচে রিমন, ওর বয়সী আরো দুটো ছেলে, একটা 4 বছর বয়সী বাচ্চা ছেলে আর সাদীপ ক্রিকেট খেলছে আর চিল্লাচিল্লি করছে। দিয়া পাশে গিয়ে দাঁড়াল। দিয়া একটা ছেলেকে দেখিয়ে বলল, ও আমার ভাই, দিহান। ক্লাস 8-এ পড়ে। রীতির মাথায় চট করে উদয় হল, দিয়া তো এখানকার সবাইকে চিনে, অনেক বছর যাবত আছে, তাহলে নিশ্চয়ই ওই ছেলেটাকে চিনবে। তাই কৌশলে জানার চেষ্টা করছে। ওটা আমার ভাই রিমন, বাকিদের চিনি না। ওই যে লাল টি শার্ট পরা ছেলেটা, ওর নাম রকি। কালো শার্ট হিমেল, আর পিচ্ছিটা সাদীপ ভাইয়ের বড় বোন মারিয়া আপুর ছেলে অভি। আর সাদীপ ভাইটা কে? বাড়িওয়ালার ছেলে। ওই যে বড় ছেলেটা, ওটাই সাদীপ ভাই। বাড়িওয়ালার ছেলে। এটা শুনে রীতির ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। শেষে বাড়িওয়ালার ছেলেকে দেখে ফিদা হয়েছে। রীতি কানে হেডফোন গুঁজে নিল, কেননা ছাদের ওপাশ থেকে হঠাৎ খুব শব্দ আসছে। মনে হচ্ছে কয়েকজন মিলে আড্ডায় মেতে উঠেছে। রীতি তোমাকে বইটায় গভীরভাবে ডুবে আছে, কিন্তু চেঁচামেচির কারণে ব্যাঘাত ঘটেছে। তাই কানে হেডফোন গুঁজে নিল, তাতে কিছুটা হলেও রোধ হবে। সাদীপ নিজের ভাগিনাকে কোলে নিয়ে বিল্ডিংয়ের অন্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। সবাই চলে যাওয়ার পরেও সাদীপ রয়ে গেল ভাগিনার জন্য। রীতি হেডফোন খুলে রেখেছে। কিছুক্ষণ পরে গিটারের সুর ভেসে আসল। রীতি কান খাড়া করে শুনছে। সেদিন রাতেও শুনেছিল। এই বিল্ডিংয়ে কেউ আছে যে গিটার বাজাতে পছন্দ করে। তারপর কি মনে করে কানে আবারও হেডফোন গুঁজে নিল। সাদীপ আপন মনে গিটার বাজাচ্ছে, আর ওর ভাগ্নে অভি একা একা এদিক সেদিকে দৌড়ে খেলছে। হঠাৎ রীতিকে ছাদের ওপাশে দেখে দাঁড়িয়ে গেল। তারপর সাদীপের কাছে গিয়ে বলল, মামা এদিকে এসো, দেখো কে বসে আছে। সাদীপ গিটার থামিয়ে দিয়ে বলল, কে আছে মামা? চশমা পরা। সাদীপ গিটার রেখে অভির হাত ধরে ছাদের কোণার দিকে গেল। একটা মেয়ে একটা টুলের উপরে বসে বই পড়ছে। কানে আবার হেডফোন গুঁজা। অচেনা লাগছে মেয়েটাকে, এর আগে দেখেনি। এই বিল্ডিংয়ের সবাইকে ও চিনে। সাদীপ সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু রীতি বইয়ের মধ্যে এমনভাবে ডুবে আছে কে ওর সামনে সেটা খেয়াল করেনি। সাদীপ চুটকি বাজিয়ে বলল, এই চাশমিশ। রীতির তখন চোখে পড়ল সামনে থাকা মানুষটাকে। সাদীপকে দেখে ওর চোখ ছানাবড়া, বুক টিপটিপ করছে। ওর ক্রাশ বয় ওর সামনে এসে দাঁড়িয়েছে, তাও নিজ থেকে কথা বলছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কিভাবে রিয়েক্ট করবে বুঝতে পারছে না। রীতি কান থেকে হেডফোন খুলে নিল দ্রুত। তারপর কাচুমাচু করে বলল, জি। সাদীপ ভ্রু কুঁচকে বলল, কানে হেডফোন গুঁজে পড়া দেখানো হচ্ছে? ফাঁকিবাজ মেয়ে। রীতি ফোন দেখিয়ে বলল, ফোনে কোনো সং অন করা নেই। আমি ফাঁকিবাজি করছি না আর না পড়া দেখাচ্ছি। সাদীপ সবটা দেখল, কিন্তু রীতি এমন কেন করেছে সেটা ওর জানার ইচ্ছে হল। তাহলে কানে হেডফোন কেন? আসলে কেউ গিটার বাজাচ্ছিল, আমার ডিস্টার্ব হচ্ছিল তাই। সাদীপ মনে মনে ইনসাল্ট ফিল করল। কেউ ওর গিটারের সাউন্ডকে ডিস্টার্ব মনে করছে। কি বললে? আমার গিটারের সুর তোমাকে ডিস্টার্ব করছিল? রীতি চোখ বড় বড় করে নিল সাদীপের কথা শুনে। সাদীপ গিটার বাজাচ্ছিল আর ও সেটাকে ডিস্টার্ব বলছে। রীতি চোখমুখ কুঁচকে বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনি বাজাচ্ছিলেন। সাদীপ অবাক হয়ে বলল, তুমি যদি জানতে আমি বাজাচ্ছিলাম তাহলে ডিস্টার্ব ফিল করতে না? না, আসলে তা নয়।
রীতি দাঁড়িয়ে গেল আর ওর কোলের উপর থেকে ঠাস করে বই পড়ে গেল নিচে। ওর কোলের উপর যে বই ছিল সেটাই ভুলে গিয়েছিল, ভাগ্যিস ফোনটা হাতে ছিল, নয়তো ফোনের মানচিত্র পাল্টে যেত। রীতি নিচু হয়ে বইটা তুলতে পারছে না, কারণ ওর চুলের খোপাটা ঢিলে মনে হচ্ছে এখনই খুলে যাবে। রীতির 2 হাত বন্দি। ফোন আর হেডফোন টুলের উপরে রাখতে যাবে, তখনই চুল খুলে গেল। ওর কোমর অবধি লম্বা চুল ছড়িয়ে পড়ল পিঠ, কোমরে। রীতি দুঃখে চোখ বন্ধ করে নিল। সাদিব রীতির কাণ্ড দেখছে। রীতি ফোন আর হেডফোন রেখে তাড়াতাড়ি চুল খোপা করে নিল। তারপর বই তুলে সরি বলল। সাদিব রীতির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। নাম কি? কয় তলায় থাকো? রীতি আমতা আমতা করে বলল। রীতি 2 তলার 2 নাম্বার ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া। রিমন তোমার ভাই? রীতি ভয় ভয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সাদিব মুচকি হেসে চলে গেল। ও রীতিকে আর অপ্রস্তুত করতে চায় না। মেয়েটা অস্বস্তি ফিল করছে, বুঝতে পারছে। সাদিব যেতেই রীতি নিজেকে মনে মনে হাজারো গালি দিচ্ছে। প্রথমবার ক্রাশের এত সামনে, প্রথম কথা হচ্ছে ওদের। কিন্তু নিজেকে গোছালো হিসেবে নয়, অগোছালো ভাবে উপস্থিত করেছে। এখনই এসব হওয়ার ছিল? ছি, নিজের উপর প্রচুর রাগ হচ্ছে। ছেলেটা কি ভাববে ওকে? নিশ্চয়ই ক্ষেত ভাববে। রীতি ক্যাম্পাসে ওর বান্ধবী রাইসার সাথে গল্প করছে। রাইসা হুট করে উচ্ছ্বাসিত হয়ে বলল, রীতি দেখ। রীতি রাইসার ইশারা করা আঙ্গুল বরাবর দেখে লাফিয়ে উঠল। ইনি এখানে? হাউ দিস পসিবল? রাইসা অবাক হয়ে বলল, মানে কি? উনি সেই মামা যিনি ফুচকা বিক্রি করেন। এতদিন উনি আসেনি, তাতে তোর জান বের হয়ে যাচ্ছিল, আর এখন উচ্ছ্বাস প্রকাশ না করে এমন বিহেভ করছিস? রীতি ভালো করে চেয়ে দেখল, হ্যাঁ, সেই ফুচকা বিক্রি করা মামা এসেছে। আর তার পাশে সাদিব কারো সাথে দাঁড়িয়ে কথা বলছে। রীতি সাদিবকে দেখে লাফিয়ে উঠেছিল, ফুচকাওয়ালাকে দেখেইনি, চোখেই পড়েনি। আসলে রাইসা, আমি ওই ছেলেকে দেখছিলাম, ফুচকাওয়ালা মামাকে না। রাইসা অবাক হয়ে বলল, রীতি তুই ঠিক আছিস তো? শরীর ভালো? আমার বান্ধবী কি বলছে ও ছেলে দেখছে? রীতি রাগী ফেস করে বলল, মার খাবি? মেরে ভর্তা বানিয়ে দেব। ওই ছেলেটাকে আমি চিনি। কে ছেলেটা? বাড়িওয়ালার ছেলে। তো তো কি কিছুই না? কিছু তো অবশ্যই আছে, নয়তো এভাবে লাফিয়ে উঠতি না। এই বল না প্লিজ প্লিজ। রাইসার জোরাজোরিতে রীতি ছাদের ঘটনা বলল। উনাকে আমাদের ভার্সিটিতে দেখে অবাক হয়েছি, এই যা, আর কিছু না। বেইবি এখানে একা তুমি না, আরও অনেকেই পড়ে। বুঝেছ? হ্যাঁ বুঝেছি, কিন্তু কোনো ইয়ারের স্টুডেন্ট সেটাই তো জানি না। সাদিব এই দুপুরবেলা রোদের মধ্যে বাগানের মাটি খুঁড়ে গাছ লাগাতে ব্যস্ত। ঘামে গা যেন নেয়ে উঠেছে, কপালে মাটি লেগে আছে। শাওয়ার নিয়ে রীতি বারান্দায় চুল ঝাড়ছে। নিচের দিকে চোখ যেতেই রীতি দেখে যে ওর বারান্দা বরাবর সাদিব কোনো একটা গাছ লাগাচ্ছে, কিন্তু কি গাছ সেটা উপর থেকে বোঝা যাচ্ছে না। রীতি চমসা নিয়ে এলো, তাতেও বুঝতে পারছে না, কিন্তু এই মুহূর্তে ওর জানা চাই এটা কি গাছ। তাই রিমনকে ডাকল। রিমন বারান্দায় আসতেই রীতি জিজ্ঞেস করল, কি গাছ লাগাচ্ছে রে? দেখ তো। রিমন না দেখেই বলল, বেলি ফুল গাছ। রীতি ভ্রু কুঁচকে বলল, ওই না দেখেই বলছিস? আপু দেখেছি, ওটা বেলি গাছ। নিচে গিয়ে দেখতে পারো বিশ্বাস না হলে। আমি তো দেখতে পারছি না। তুই কি করে দেখছিস? কারণ আমি তোমার মতো কানা নই। হুহ।
রিমন বিরক্তি নিয়ে চলে গেল, কিন্তু রীতির মনে প্রশ্ন রয়েই গেল। রিমন কিছু লুকাচ্ছে। তারপর রীতি নিচে দেখছে। যতই ভাবি এই ছেলের প্রেমে পড়ব না, কিন্তু এই ছেলে একের পর এক যা করছে তাতে প্রেমে পড়তে বাধ্য হচ্ছি। উফ, ভীষণভাবে প্রেমে পড়ে যাচ্ছি। রীতি চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়াল। প্রতিদিনকার মতো চায়ের কাপে চুমুক দিচ্ছে আর প্রকৃতির স্নিগ্ধতার মাঝে ডুব দিচ্ছে। সাদিব বাম হাতে চুলে ব্রাশ করতে করতে ডান হাতে গাছে পানি দিচ্ছে। একমনে যেভাবে পানি দিচ্ছে যেন সেও রীতির মতো প্রকৃতিতে ডুব দিয়েছে। রীতি সকাল সকাল সাদিবকে গাছের পরিচর্যা করতে দেখে অবাক হল। প্রতিদিন এই সময় মালি গাছে পানি দেয়, সাদিবকে কখনো দেখেনি পানি দিতে। রীতি চায়ের কাপ রেখে দিল, তারপর বই খুলে বসল। হুমায়ুন আহমেদের অপেক্ষা। রীতি অস্ফুট স্বরে বলল, অপেক্ষা? অপেক্ষার মতো কষ্টকর শব্দ এই দুনিয়ায় দুটো নেই। তারপর নিজের মনে হেসে উঠল, নিচের দিকে চোখ দিল। সাদিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কপালের ঘাম মুছছে। হঠাৎ সাদিবের চোখ তিনতলার বারান্দায় আটকে গেল। ঠিক বারান্দায় নয়, বারান্দায় চশমার আড়ালে অস্পষ্ট একজোড়া মায়াবী চোখের মাঝে। রীতির সাদিবের সাথে চোখাচোখি হতেই রীতি চোখ সরিয়ে নিল। ওর বুক টিপটিপ করছে। এভাবে ধরা খাবে বুঝতে পারেনি। রীতি তাড়াতাড়ি বারান্দা ত্যাগ করে রুমে চলে গেল। সাদিব তখনও বিস্ময় নিয়ে বারান্দায় চেয়ে আছে। সাদিব সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে চলে আসে। মালি যখন পানি দিতে যাবে তখনই সাদিব বলল, মামা, আজ থেকে আমি রোজ সকালে গাছে পানি দেব। আপনি বাগান পরিষ্কার অন্য সব কাজ করবেন। সাদিবের কথা শুনে তিনি টাস্কি খেলেন। হঠাৎ কি এমন হলো যে গাছে পানি দেওয়ার দায়িত্ব নিজে নিয়ে চাইছে? বাবা, কি হয়েছে, কোনো সমস্যা? আমি তো ঠিকঠাক পানি দেই, কোনো অযত্ন করি না, সাদিব আশ্বস্ত করে বলল। আরে না মামা, কোনো সমস্যা নেই, আমি এমনিতেই পানি দেওয়ার দায়িত্ব নিচ্ছি, ভালো লাগছে তাই। তারপর সাদিব গাছে পানি দেওয়ার কাজে লেগে গেল। রীতিকে হঠাৎ ওর দিকে চেয়ে থাকতে দেখে অবাক হয়েছে কিছুটা, তবে বেশি ভাবতে কিংবা ঘাটতে যায়নি বিষয়টি। রীতি রেডি হয়ে নাস্তার টেবিলে গেল। বাবা নাস্তা করছে। রিমন স্কুলে চলে গেছে। রীতির বাবা রীতিকে দেখে বলল, কি কেমন লাগছে এখানে? কোনো সমস্যা হচ্ছে? না বাবা, খুব ভালো লাগছে। না মানে ভালোই লাগছে, কোনো সমস্যা হচ্ছে না। সবটাই সাদিবের জন্য। ওর জন্য আমার মন এখানে টিকে গেছে। আচ্ছা, কোনো সমস্যা হলে জানাবি। আর সবার সাথে মেশার চেষ্টা কর, ভালো লাগবে। তোর মা বলল পাশের ফ্ল্যাটের একটা মেয়ে এসেছিল নাম দিয়া। মেয়েটা নাকি চটপটে তোর সাথে বন্ধুত্ব করতে এসেছিল। ওর সাথে বন্ধুত্ব করে নিস, ভালো লাগবে, সময় কেটে যাবে। রীতি পোরটা ছিঁড়তে ছিঁড়তে বলল, হ্যাঁ বাবা, ওর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। মেয়েটা খুব মিশুক। বিকেলে দিয়া 16 কি 17 বছরের একটা মেয়েকে নিয়ে হাজির। রীতি মেয়েটাকে চিনতে পারছে না, হয়তো এই বিল্ডিংয়ের অন্য কোনো ফ্ল্যাটের কেউ হবে। রীতি দুজনকে বসতে দিল। তারপর দিয়াকে ইশারায় জিজ্ঞেস করল, কে এই মেয়ে? রীতি আপু, ওর নাম সাবিহা, বাড়িওয়ালা আঙ্কেলের ছোট মেয়ে। ওই যে সেদিন দেখালাম সাদিব ভাইয়া, তার ছোট বোন। রীতির ক্রাশের ছোট বোনও মাশাল্লাহ। রীতি ওকে দেখে খুব খুশি হয়েছে। রান্নাঘর থেকে হালকা নাস্তা পানি এনে দিল। ওর কেন জানি মনে হচ্ছে সাবিহার সাথে ভাব জমাতে হবে। খুব করে ভাব। রীতি সাবিহার সাথে আলাপচারিতা শুরু করল।
সাবিহা কিসে পড়ো তুমি? আপু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এখানে নতুন আশায় চিনতে পারিনি। কিছু মনে করো না। মাঝে মধ্যে এসো, ভালো লাগবে আমার। হ্যাঁ আপু, অবশ্যই আসব। দিয়া আপুর কাছে আপনার কথা শুনে মিট করতে চলে এলাম। দিয়া আপু আপনার খুব প্রশংসা করেছিল, তাই দেখার লোভ সামলাতে পারিনি। ভালো করেছ। এরপর থেকে যখন ইচ্ছে হবে চলে আসবে। আমি বাড়িতে না থাকলেও সমস্যা নেই। আমার মায়ের সাথে তোমার ভালো সময় কাটবে। দিয়া তখনই বলল, আর ইয়াম্মি ইয়াম্মি খাবার। আন্টির রান্না খুব ভালো, মুখে লেগে থাকার মতো। রীতি আর সাবিহার চোখে চোখ পড়তেই দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। সাবিহা বলল, চলো আপু, ছাদে যাই। অনেকদিন ছাদে যাওয়া হয় না। রীতি বলল, আমি রোজ যাই। ছাদে গধূলি বেলায় বই পড়তে আমার খুব ভালো লাগে, তাই রোজ নিয়ম করে যাই। চলো। রীতি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আজকে ওর সাথে বই নেই। ও ঠিক করেছে আজ ওদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাবে। বিকেল পড়ে গেছে। গোধূলি আকাশে আবির ছড়িয়ে পড়েছে। রক্তিম আকাশ বেশ লাগছে। কিছুক্ষণ পর দূর আকাশ হতে সন্ধ্যা নামবে। সব ঝাপসা করে দিবে। পাখিরা নীড়ে ফিরতে ব্যস্ত হয়ে যাবে। পুরো দুনিয়া অন্ধকারে তলিয়ে যাবে। রোজকার নিয়ম। কি সাংঘাতিক নিয়ম। রাতে সাবিহা ওর মায়ের সঙ্গে রীতিকে নিয়ে অনেক কথা বলছে। সাদিব পাশে বসে বসে ফোন ঘাঁটছে আর মাঝে মধ্যে কান পেতে সাবিহার কথা শুনছে। তারপর বিরক্তি নিয়ে সাবিহাকে বলল, তুই সারা জীবন অন্যের প্রশংসা করে যাবি, কারণ নিজে প্রশংসা পাওয়ার মতো কিচ্ছু করিসনি। যা অন্যের প্রশংসা না করে পড়তে যা। সাবিহা ভেংচি কেটে বলল, মা, তোমার ছেলের হিংসা হচ্ছে। সাদিবের মা বলল, আমার ছেলের হিংসা কেন হবে? আমার সোনার টুকরো ছেলে। পুরো মহল্লায় এমন একটা ছেলে নেই। সাবিহা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, যত খারাপ তো আমি। খুশি হয়েছে ভাইয়া? প্রশংসা পাওয়ার জন্যই তো এমন করছিলে এতক্ষণ। সাবিহা বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। সাদিবের বড় বোন মারিয়া ওকে দেখে মায়ের কাছে এসে বলল, ওর আবার কি হলো? কাকে বকছে? সাদিব মুচকি হেসে বলল, কাকে আবার? আমাকে। মা আমার প্রশংসা করেছে, ওর লেগে গেছে। আমার ভাগ্নে কই? অভি দৌড়ে সাদিবের কোলে বসে বলল, এই তো অভি চলে এসেছে। মামা যেখানে ভাগ্নে সেখানে। ইয়েস। অভি বাবু। মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। মারিয়া হেসে বলল, তোদের দুটোকে নিয়ে আর পারি না। বাসায় চলে গেলে অভি মামার জন্য কেঁদে চোখ ভাসিয়ে ফেলবে। অভিকে রেখে তোকে বিদায় করে দেব। মারিয়া চোখ বড় বড় করে বলল, বোনের চেয়ে ভাগ্নে বেশি হয়ে গেল। অভি আমার জানের জান, কলিজার টুকরো। সাদিব অভির গাল টেনে দিল। রীতি ছাদে জামাকাপড় আনতে যাচ্ছে। সিঁড়ি ঘরের দরজার সামনে দাঁড়াতেই সাদিবকে দেখে। ওর বরাবর কানে হেডফোন গুজে দাঁড়িয়ে আছে, নজর নিজের ফোনের দিকে। সাদিব গান শুনছে আর ফেবুকিং করছে মনোযোগ দিয়ে। রীতি আর ভেতরে যাওয়ার সাহস করল না। সেদিন চোখাচোখির যে ঘটনা ঘটেছে তাতে আর সাদিবের সামনে পড়ে লজ্জায় মিশে যেতে চায় না। তাই উল্টো হাঁটা দিল। খুব দ্রুত সিঁড়ি পার করছে। দ্রুত সিঁড়ি পার করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে ছিটকে পড়ে যেতে নেয় দেয়ালের দিকে। রীতি নিজেকে বাঁচানোর জন্য দুহাতে দেয়াল ধরে দেয়ালের সাথে বাড়ি খাওয়া আটকাতে পারলেও ওর চোখের চশমাটা ছিটকে পড়ে যায় মেঝেতে। রীতির দুহাতের তালু জ্বলে যাচ্ছে। রীতি চশমার দিকে নজর দেয়।
চশমার ফ্রেমের কাঁচ ভেঙে পড়ে আছে। রীতি দুহাত ডলতে ডলতে চশমার দিকে অসহায়ভাবে চেয়ে আছে। এই চশমার মাসের মধ্যে 10 বার না ভাঙলে শান্তি হয় না। মায়ের কাছে এর জন্য আবারও বকা খেতে হবে। কিছু করার নেই, সবই কপাল। রীতি কারো পায়ের শব্দে উপরের দিকে তাকালো। সাদিব নামছে। সাদিবকে দেখা মাত্রই রীতি নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। যেখানে আছো সেখানেই দাঁড়াও। রীতি সাদিবের কঠিন কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল। সাদিব রীতির সামনে গিয়ে দাঁড়াল। রীতির মুখ কেমন থমথমে হয়ে আছে। রীতি একবার মাথা তুলে সাদিবের দিকে তাকাল। সাদিব অদ্ভুত দৃষ্টি দিয়ে চেয়ে আছে। সাদিবের কাছে রীতিকে কেমন অন্যরকম লাগছে। সাদিবের কেন জানি মনে হচ্ছে এই অন্য রীতিকে দেখছে। কারণ উদ্ঘাটন করতে সাদিবের অনেক সময় লেগে গেল। রীতির চোখে আজ চশমা নেই। চশমা ছাড়া রীতিকে অন্যরকম লাগছে। সাদিব মেঝেতে ভাঙ্গা চশমা দেখতে পেল। সাদিব ভাঙ্গা চশমা হাতে তুলে নিয়ে বলল, কি চশমা ভেঙে গেছে? রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। সাদিব বলল, বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। সাদিবের এমন কথা শুনে রীতির প্রচণ্ড রাগ হচ্ছে। চশমা ভাঙ্গার জন্য মায়ের বকুনি ঝকুনি খেতে হবে। আর ও হাসছে। ওর ক্রাশবয় ওর অবস্থা দেখে হাসছে। রীতি মনে মনে গালি দিচ্ছে সাদিবকে, ওর জন্যই তো সব হলো, আর ও হাসছে। রীতি কিছু না বলে গাল ফুলিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াল। কোথায় যাচ্ছ? রীতি রাগী ফেস করে বলল, ঘরে যাচ্ছি। আবার কোথায় যাব? সাদিব মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ মনে পড়েছে, দোতলার 2 নম্বর ফ্ল্যাটে। কিন্তু দোতলায় তো 2 নম্বর ফ্ল্যাট নেই। কারণ পুরোটাই আমরা থাকি। তাহলে তুমি কোথায় থাকো? রীতির সাদিবের কথা মাথায় কিছুই ঢুকছে না। কি বলছে? সাদিবরা দোতলায় থাকে সেটা তো ও জানেই না। মানে? ইউ নো ব্যাটার। তুমি সেদিন বলেছ দোতলার 2 নম্বর ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া তোমরা। আপনি ভুল শুনেছেন। আমি তা কেন বলবো? আপনার শোনার ভুল ছিল। আমরা 3 তলায় থাকি। তোতলাতে তোতলাতে। রীতি আর কথা না বাড়িয়ে সাদিবকে কোনো রূপ পরোয়া না করে তাড়াতাড়ি চলে এলো, যেন পালিয়ে বাঁচে। ও জানত নাকি সাদিব দোতলায় থাকে? মিথ্যা বলেছিল আর ধরাও খেল। সাদিব পেছনে থেকে উচ্চস্বরে হেসে উঠল। সে হাসির শব্দ রীতির কানে আসছে। রীতি যতই নিচের দিকে যাচ্ছে মুগ্ধ করা সেই হাসির শব্দ মিলিয়ে যাচ্ছে। রীতি সাদিবের সাথে সাথে নিজেকেও গালাগাল করল। যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো নয়। ব্যাটা মিনকা শয়তান। এই জন্য সেদিন দোতলা বলার পর মিটমিট করে হাসছিল। আমি কি বোকা? আমি বুঝিনি সেদিন তার সেই হাসির মানে। ব্যাটা ইতর। এর উপর আমি ক্রাশ খেয়েছি। আজ ওর জন্য আমার চশমা ভেঙে গেল। এখন একটা দিন আমার চশমা ছাড়া থাকতে হবে। রীতি নাক ফুলাচ্ছে আর রাগে মুখ দিয়ে ফুসফুস শব্দ করছে। ওর রাগে মাথা ফেটে যাচ্ছে। ওর মা ওকে এমন করতে দেখে এসে বলল, কিরে কি হয়েছে, এমন করছিস কেন? আর তোকে না ছাদ থেকে জামা কাপড় আনতে পাঠালাম, খালি হাত কেন? রীতি কিছুই বলছে না। টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। রীতির মায়ের ব্যাপারটা ভালো ঠেকেছে না। রীতি কি হয়েছে? রীতি চেয়ার টেনে বসে ঠোঁট ফুলিয়ে বলল, চশমা ভেঙে গেছে। রীতির মা রীতির কথা শুনে খুশি হয়ে বলল, বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। রীতি মায়ের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ওর মায়ের খুশি হওয়া নিয়ে অবাক হয়নি, কারণ এতে ও অভ্যস্ত। প্রতিবার চশমা ভাঙ্গার পর ওর মা প্রচুর খুশি হয়। বাচ্চারা যেমন ঈদে খুশি হয় ঠিক তেমনি।
আর তখনই রীতিকে মায়ের বকুনি খেতে হয়। বকুনি খাওয়ার কারণ রীতি নতুন চশমা নিতে চায় আর ওর মা তাতে ঘোর আপত্তি জানায়। এ নিয়ে দুদিন চলতে থাকে, তারপর বাবা চশমা এনে দেন। রীতির আপাতত অবাক লাগছে, সাদিব আর ওর মা একদম সেম কথা কি করে বলল? বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। দুজনের ক্যাটাগরি এক। নিশ্চয়ই কানেকশন আছে। রীতির মা রীতিকে আয়নার সামনে নিয়ে দাঁড় করাল। রীতি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। রীতি ভালো করেই জানে এই মুহূর্তে ওর মা কি বলবে। রীতির মা রীতির থুতনি উঁচু করে আয়নায় চেয়ে বলল, মাশাল্লাহ, আমার মেয়েকে চশমা ছাড়া কত সুন্দর লাগে। রীতি কপাল কুঁচকে বলল, সুন্দর অসুন্দর বুঝি না, চশমা না পরলে আমার ভালো লাগে না। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে তো, খারাপ অভ্যাস। এমন সারাক্ষণ চশমা পরে থাকলে ভালো ঘরে বিয়ে হবে না। রীতি মায়ের কথা শুনে অবাক না হয়ে পারল না। এই যুগের শিক্ষিত মানুষ হয়েও এসব কথা। মা, তুমি এই যুগের শিক্ষিত মা হলেও সে যুগের মায়েদের মতো কথা বলছ। লাইক সিরিয়াসলি? আমি যা বলছি ঠিক বলছি। এমন নয় তুই চশমা ছাড়া কিছুই দেখিস না। তাহলে সারাক্ষণ চশমা পরে ঘুরে বেড়ানোর কি দরকার? যখন পড়তে বসবি তখন ব্যবহার করলেই তো হয়। ডাক্তার বলেছে চোখের অনেক ইমপ্রুভ হয়েছে। তাহলে নাকের কাছে দাগ পড়ে কি অবস্থা হয়েছে? আর চশমা পাবি না। তোর বাবা যদি এইবার চশমা এনে দেয় আমি বাড়িতে তাণ্ডব লাগিয়ে দেব। মেয়েটাকে একদম উচ্ছনে দিচ্ছে। সব আবদার পূরণ করতে হবে কেন? মাঝে মধ্যে একটু শাসন করতে পারে। রীতি নিজের ঘরের দিকে পা বাড়াল। মা তার জ্ঞানের ভাণ্ডার খুলে বসেছে। যতক্ষণ এখানে থাকবে চলতেই থাকবে, তাই চলে যাওয়া ব্যাটার। আবার দুদিন বাবার কাছে প্যান করতে হবে, মায়ের বকুনি খেতে হবে, তারপর চশমা পাবে। এই জন্য সাদিবকে ইচ্ছেমতো বকছে রীতি। রীতি মুখ ভার করে রাতের খাবার খাচ্ছে। রীতির বাবা সেটা খেয়াল করল। পুরো পৃথিবী একদিকে মেয়ে, আরেক দিকে তার। রীতি মুখ ভার কেন, কি হয়েছে? মা বকেছে? রীতি উত্তর দেওয়ার আগেই রিমন বলল, আপুর চশমা ভেঙে গেছে। রীতির বাবা রীতির মায়ের মুখের দিকে তাকাল। রীতির মা বলল, আমার দিকে কেন তাকাচ্ছ? তুমি আবারও চশমার জন্য বকেছ? চশমা না দেওয়ার জন্য ধমকি দিয়েছ? আচ্ছা, তোমার কি কোনো চিন্তাভাবনা নেই? মেয়ের বিয়ে দিতে হবে না? এমন সারাদিন চশমা পরে থাকলে মেয়ের জন্য ভালো ছেলে পাবে? কি বিয়ে করছো তুমি? মেয়ে আমার বিসিএস ক্যাডার হবে, বড় চাকরি করবে। তখন দেখবে ছেলেরা বিয়ের জন্য লাইন ধরবে। আর তুমি ওর চশমা নিয়ে পড়ে আছো? বাহ্যিক সৌন্দর্য খুঁজছ? আমার মেয়ে দেখতে কোনো দিক দিয়ে খারাপ? থামো তো তুমি। আমি বলছি চশমা পরবে না, ব্যাস পরবে না। তুমি যদি বাড়িতে চশমা এনেছ তো আমি এ বাড়ি ছাড়ব। খারাপ অভ্যাস বানিয়ে ফেলছে মেয়ের। রীতি বাবাকে ইশারা করছে চুপ থাকার জন্য। রীতির মা যেতেই রীতির বাবা বলল, তোর মা প্রচণ্ড খেপেছে। বাবা বাদ দেও, দুয়েক দিন যাক, তারপর মায়ের মাথা ঠান্ডা হলে এনে দিও। আচ্ছা, ম্যানেজ করে নে কিছুদিন। দুদিন পর রীতির বাবা মায়ের বিবাহবার্ষিকী আজ। রীতি আর রিমন উনাদের জন্য সারপ্রাইজ রেখেছে। রীতি মায়ের পছন্দ মতো কয়েকটা রান্নার বই এনেছে মাকে পটানোর জন্য। বান্ধবীর সাহায্য নিয়ে তাঁতের শাড়ি, বাবার জন্য ঘড়ি, দামি কলম। রীতি আর রিমন মিলে রাতে ছোটখাটো একটা অনুষ্ঠান রেখেছে। প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে দুই ভাইবোন ফিরছে। রীতির হাতে কেকের বক্স, আরও কিছু ব্যাগ।
রিমন একটা ব্যাগ হাতে আরামসে হাঁটছে। রীতি বারবার রিমনকে আরেকটা ব্যাগ নিতে বলছে। সাদিব কাঁধে ব্যাগ নিয়ে হাতে বাইকের চাবি নিয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে। রীতি আর রিমনকে ঝগড়া করতে দেখে সিঁড়িতে দাঁড়িয়ে গেল। রীতি রিমনকে বলছে, আমার হাত ভেঙে যাচ্ছে, একটা ব্যাগ নে। কাঁধে আমার কলেজ ব্যাগ, হাতে ব্যাগ, কেকের বক্স, আমি এত কিছু নিতে পারছি না, পড়ে গেলে তোর খবর আছে। রিমন পাত্তা দিচ্ছে না। রীতি রিমনের সামনে দাঁড়িয়ে গেল। রিমন তেরামি করছে, আমি নিতে পারবো না বলেছি। তালগাছ কানে শুনিস না? ফুটবল বাবাকে দিয়ে যদি বকা না খাইয়েছি, বাড়িতে চল, তোর পিঠের ছাল তুলে নেব। আর তখনই রীতির হাত থেকে ঠাস করে কেকের বক্স পড়ে গেল। দুজনেই চোখ গোল গোল করে বক্সের দিক আছে। যেভাবে পড়েছে তাতে নির্ঘাত চ্যাপ্টা হয়ে গেছে। রিমন ভয় ঢোক গিলছে। রীতি যে ওকে লবণ মশলা ছাড়া খেয়ে ফেলবে তা নিশ্চিত বুঝতে পারছে। রিমন ভয় ভয় রীতির দিকে তাকাল। সাদিব রিমনকে দেখে ভাবছে, বেচারা রিমন, এই মুহূর্তে আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। সাদিব ওদের দিকে এগিয়ে এলো। রীতি রিমনকে মারতে যাবে, তখনই সাদিবকে দেখে থেমে গেল। রীতির সাদিবকে দেখে প্রচণ্ড কান্না পাচ্ছে। সব সময় কেন এই ছেলের সামনেই অ্যাক্সিডেন্টগুলো হয়? কেন নিজেকে নিজেই আনাড়ি প্রমাণ করে বারবার? নিজেই নিজের বেজ্জতি করে বারবার। সেদিন বই পড়ল, তারপর চশমা পরে ভেঙে গেল, আজ কেক পরে চ্যাপ্টা হয়ে গেল। রীতির রাগে ক্ষোভে কান্না চলে আসছে। বারবার লজ্জায় পড়তে হয় কেন? রীতি রিমনকে কিছু না বলে ভার মুখে উপরে চলে গেল। সাদিব রিমনের সামনে এসে বলল, কিরে রিমন, ঘটনা কি? রিমন সব খুলে বলল। এখন কি হবে? আপু আমায় খুব মারবে। এই কেক দুদিন আগে অর্ডার করে এনেছি, এখন কি হবে? কেক কাটা হবে না। আপু যে আমায় দুঃখী দুঃখী ভাব করে। সাদিব ওর কাঁধ চাপকে বলল, আরে দূরর আপু, আপু করিস না তো, ডোন্ট ওরি, কেক পেয়ে যাবি, আমি এনে দেব। রিমন খুশি হয়ে বলল, সত্যি? 100%। রীতি গাল ফুলিয়ে বসে আছে। একে তো কেক নষ্ট হয়ে গেছে, তার উপর সাদিবের সামনে বেজ্জতি হয়েছে। রিমনকেও সুযোগ মতো পাচ্ছে না। ওকে ইচ্ছে মতো না কেলাতে পারলে শান্তি হবে না। সাদিব কেক নিয়ে চলে এসেছে, সাথে রিমন। রিমনের সাথে সাদিব ফ্ল্যাটের ভেতরে গেল। এই প্রথম রীতিদের বাসায় ঢুকছে। কেমন অস্বস্তি লাগছে। ভেতরে যেতে চায়নি, কিন্তু রীতির মায়ের জোরাজোরিতে যেতে বাধ্য হল। সাদিবকে সোফায় বসিয়ে রেখে রীতির মা নাস্তা পানি আনতে যাচ্ছে। রিমন আর সাদিব সিক্রেট কথা বলছে, ফিসফিস করে। রীতি গিয়েছে দিয়াদের ফ্ল্যাটে। নিজের রুমে ঢুকে সাদিবকে ওয়াশরুমের সামনে দেখে চিৎকার করে উঠল। সাদিব কিছু বলার সুযোগ পেল না, তার আগেই রীতি চিৎকার শুরু করে দিয়েছে। রীতি সাদিবকে দেখে হঠাৎ চমকে যায়, তাই চিৎকার করে উঠে। রীতির চিৎকারে ওর মা আর তার পেছনে পেছনে রিমন চলে এসেছে। সাদিব এহেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ অস্বস্তিতে পড়ে গেছে। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। রীতির মা কি ভাবছে সেটা ভেবে। রীতির মাও সাদিবকে নিজের মেয়ের রুমে দেখে চমকে যায়। তুমি এখানে? রীতি, কি হয়েছে? চিৎকার করছিস কেন? রীতি নিজেও নিজের চিৎকারের জন্য বোকা হয়ে গেল।
রীতি একবার মায়ের দিকে আরেকবার সাদিবের দিকে তাকালো। সাদিব মাথা নিচু করে রেখেছে, আর ওর মায়ের চোখে ভয় দেখতে পাচ্ছে। রীতিরও অস্বস্তি লাগছে। আমতা আমতা করে বলল, আসলে মা কিছুই হয়নি। রুমে ঢুকে হঠাৎ উনাকে দেখে চমকে যাই, তাই চিৎকার করে ফেলি। জাস্ট এই। রীতির মা সাদিবকে জিজ্ঞেস করল, কিন্তু তুমি এখানে কি করে এলে? সাদিব নরম গলায় বলল, আসলে আন্টি, আমি ওয়াশরুমে যেতে চেয়েছিলাম আর রিমন আমাকে এখানে নিয়ে আসে। রিমন বলল, আপু তো বাসায় ছিল না, তাই আমি ভাইয়াকে এখানে নিয়ে আসি। রীতির মা রীতির কাছে গিয়ে বলল, ছেলেটা লজ্জা পেয়েছে, এভাবে কেউ চিৎকার করে? রীতি দুঃখী দুঃখী ভাব করে মায়ের দিকে তাকাল। রীতির মা সাদিবকে বলল, বাবা কিছু মনে করো না, আসলে ও হঠাৎ তোমাকে দেখে চমকে গেছে, ভয় পেয়ে গিয়েছিল তাই আর কি। বাবা প্লিজ কিছু মনে করো না। তারপর রীতিকে বলল, সরি বল। রীতি সাথে সাথে বলল, সরি, আমি আসলেই ভয় পেয়ে গিয়েছিলাম হুট করে আপনাকে দেখে। আমার রুমে সাধারণত কেউ আসে না, প্লিজ কিছু মনে করবেন না। সাদিব মুচকি হেসে বলল, না, ইটস ওকে। আসলে আন্টি কি ভাবছিলেন সেটা ভেবেই আমার খারাপ লাগছিল। এখন যেহেতু সব ক্লিয়ার হয়ে গেছে, ব্যাপার না। আন্টি আমি আসি। সে কি চা খেয়ে যাবে না? আমি তোমার জন্য নাস্তা বানিয়ে এনেছি। না আন্টি, অন্য দিন আসব। সাদিব তাড়ানো চলে গেল। রীতি জিভে কামড় দিল। কি একটা জঘন্য ঘটনা ঘটে গেছে। রীতির মা সাদিবকে দরজা পর্যন্ত ছাড়তে গেছে। রীতি রিমনের দিকে চোখ পাকিয়ে তাকাল। আপু তুমি তো ছিলে না তাই এনেছি। হঠাৎ আমাদের ফ্ল্যাটে কি মনে করে এসেছে? কেক দিতে। নিচে কেক নষ্ট হয়ে যাওয়ার পর কেকের কথা বলতেই বলল ম্যানেজ করে দেবে। সেটাই দিতে এসেছিল। ওহহ, কেক দিয়ে গেল? বাহ, ইতর হলেও ভদ্রলোক। রাতের ছোটখাটো প্রোগ্রাম শেষে রীতি ফ্রেশ হয়ে নেয়। আয়নার সামনে একটা বক্স দেখতে পায়। বক্স খোলে ভেতরে একটা চশমা পায়, সাথে একটা চিরকুট। রীতি চিরকুট খোলে, তাতে দেখতে পেল, শুনলাম চশমারানী চশমার জন্য দুদিন ধরে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছ। সত্যি নাকি? তাই ভাবলাম আমার জন্য যেহেতু চশমা ভেঙ্গেছে তাই একটা চশমা গিফট করি। এর জন্য আবার পয়সা দিতে এসো না। আই হোপ চশমার সব ঠিকঠাক আছে। আগের মাপেই বানিয়েছি। রীতির ভ্রু যুগল প্রসারিত হয়ে গেল। আচ্ছা, এই তার ওয়াশরুমের বাহানা, আমাকে চশমা দেওয়া হচ্ছে? আমার ভাঙ্গা চশমা তো উনার কাছেই, এই জন্যই রেখে দিয়েছে। আর আমি চশমার জন্য কেঁদে ভাসাচ্ছি? আমি কারো দান খয়রাতের জিনিস নেই না। এখনই ফেরত দিয়ে আসব। না, এখন রাত হয়ে গেছে, আগামীকাল দেব। সাদিবকে বাগানে পানি দিতে দেখে রীতি চশমার বক্স হাতে নিচে নেমে এলো। সাদিবের সামনে এসে দাঁড়িয়ে গেল। সাদিব পানি দেওয়া থামিয়ে বলল, কিছু বলবে? রীতি মাথা নাড়িয়ে বলল, না, কিছু বলতে আসিনি, দিতে এসেছি। আপনার দান খয়রাতের জিনিস ফেরত দিতে এসেছি। রীতি চশমার বক্স এগিয়ে দিল। সাদিবের চেহারা কঠিন হয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল, দান খয়রাত? দান খয়রাত ফকিরকে করে। তুমি কি ফকির? রীতির মুখ বন্ধ হয়ে গেল। কি বলবে? আপনার চশমা আপনি রাখুন, আমার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন দিয়ে আমি কি করব? আমার জন্য ভেঙ্গেছে তাই দিয়েছি। আমি কোনো দয়ালু মানুষ নই, নিজের টাকা খরচ করে অন্যকে গিফট করে বেড়াবো। আপনার জন্য ভেঙ্গেছে মানে?
আপনার জন্য কেন ভাঙবে? সেটা তো তুমি বলবে, আমি কি জানি। বলো কেন? রিজন কি? আপনি এটা জানেন আপনার জন্য ভেঙ্গেছে, তাহলে এটা কেন জানেন না কেন ভেঙ্গেছে? আপনার জন্য যেহেতু ভাঙ্গেনি সেহেতু রিজন থাকার মানেই হয় না। পালাতে গিয়ে ভেঙ্গেছ, ভুলে গেছ? পালাবো কেন? তাহলে দৌড়াচ্ছিলে কেন? রীতি আমতা আমতা করে দৃষ্টি লুকিয়ে বলল, আমার ইচ্ছে। আমার একটা কাজ মনে পড়ায় আমি দৌড়ে চলে যাই। এখন আপনার চশমা নিন। স্বীকার করবে না। কানা মানুষ চশমা ছাড়া চলতে পারে। তাচ্ছিল্য করে। রীতি চোখ মুখ শক্ত করে বলল, আমি কানা নই। আমি চশমা ছাড়া সব দেখতে পাই। নেহাত অভ্যাস হয়ে গেছে তাই। আমার সামনে এই যে একটা উল্লুক দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। একদম স্পষ্ট। সাদিব অবাক হয়ে রাগী রাগী কণ্ঠে বলল, উল্লুক? উল্লুক মানে? ভাল্লুকের বড় ভাই। চোখ ছোট ছোট করে রীতি চশমার বক্স রেখে হনহন করে হেঁটে চলে গেল। সাদিব বিড়বিড় করে বলছে, ভালো মনে করে চশমা দিল ম। আর চশমা ফেরত দিয়ে গেল। ফেরতের সাথে সাথে এত কথা শুনিয়ে দিয়ে গেল। ভালাইকা জামানাই নেই। তারপর সাদিব বিরক্তি নিয়ে আবার পানি দেওয়ায় ব্যস্ত হয়ে গেল। চলবে।